সকালের নাস্তা খেয়ে দুপুরের রান্নার আয়োজন দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বিকেলের নাস্তায় কী খেয়েছি, বাচ্চাদের পছন্দের একটি স্টেক বানিয়েছি, সেটা দিয়ে আজকের ব্লগটি সাজিয়ে নিয়েছি। আশা করি আপনারা দেখবেন, পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি। একটু 2-4 দিন ছুটি নিয়ে তারপর ফিরে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তবে ভিডিও এডিট করতে ইচ্ছে করছিল না, যার কারণে আসলে স্টপ হয়ে গিয়েছি। মোবাইলেই আমার দূরে থাকা আর কি, মোবাইল থেকে। তো যাই হোক, আবার ফিরে আসলাম, আবার মনটাকে স্থির করে আপনাদের মাঝে ভিডিও পৌঁছানো দরকার, সেজন্য আজকের ভিডিওটি শেয়ার করছি। যদি অনেক ভিডিও জমে গিয়েছে, এর ভিতরে আমাদের অনেকগুলো মেহমানের আয়োজন চলবে, সেটা ধীরে ধীরে আমি ভিডিওতে তো দেখাবই। 70 জন মেহমানের আমরা পরিকল্পনা নিয়েছি, তো সেটা কি আজকে একটুখানি দেখাবো, বাকিটা আগামী ব্লগে দেখতে পাবেন। তো এখানে হচ্ছে আমি একটু আগামী দিন আমার বাবার বাড়িতে যাব একটা ইম্পর্ট্যান্ট কাজে। তো যাব, আবার বিকেলে চলে আসবো, এরকম আর কি, দিনে দিনে চলে আসবো। তো তার আগে আজকে একটু রান্নাবান্নাটা করছি। এখানে গরু গোশত ম্যারিনেট করে রেখে দিচ্ছি, হলুদ মরিচ লবণ আর হচ্ছে আদা রসুন দিয়ে। আর হচ্ছে পায়া রান্না করব, এর জন্য পায়া ভিজিয়ে ওইটাও একটু চুলায় বসিয়েছি, যেহেতু আগামী 3-4 দিন পর আমাদের বাসায় একটু মেহমানের আয়োজন করেছি। তো এই 3-4 দিন যেন সকালে ভাজিটা না করতে হয়, পায়া দিয়ে একটু একটু করে খাওয়া হয়, সেজন্যই এই পরিকল্পনা। তো গরু গোশত যতটুকু ম্যারিনেট করে রাখা দরকার ততটুকু করেছি। আর এটা হচ্ছে চিকন চিকন করে ওই যে সিজলিংয়ের জন্য যেভাবে কাটি ওইভাবে কেটে এখানেও ওই যে লবণ, গুঁড়ো মরিচ, তারপরে জিরা ধনিয়া একটু দিয়ে আর আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো 3-4 রকমের আমি এই জিনিসগুলি করে নিচ্ছি, যাতে 2-3 দিন আমাদের টুকটাক রান্না হলে এগুলি দিয়ে মানে সারাতে পারি আর কি। একটু দিয়ে দিচ্ছি সয়া সস। তো এগুলিকে একটু গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার আর কি। তো ভালো করে মেখে এই জিনিসটাকেও আমি ঢাকনা দিয়ে আটকিয়ে রেখে দিব। এই যে ব্ল্যাক পেপার আমি অনেকগুলো গুঁড়ো করে রেখে দিয়েছি, যার কারণে একটু একটু যখন দরকার হয় নিতে সুবিধা হয়। তো আমার ছেলে মুনতাসির তো পরীক্ষা শুরু হয়েছে। তো আসলে পরীক্ষার তো আগামাথা কিছুই বুঝতে পারতেছে না, যেহেতু নতুন কারিকুলাম, ও তো ক্লাস 9-এ পড়ে। তো এই জন্য আসলে আমরাও চিন্তিত, যদিও মেহমান দাওয়াত দিয়েছি, কিন্তু ওর পরীক্ষা, তারপরেও ভাবলাম যে আল্লাহ রহমত করবে আর কি, সাহায্য করবে। আর এখানে স্টেক বানানোর জন্য আমার ছোটো পাখিটা পাগল করে দিচ্ছে গত কিছুদিন, মানে কোরবানি ঈদ যাওয়ার পর থেকে। তো ওই রকম স্টেক বানানোর যে মানে চর্বি ছাড়া একদম বড় বড় পিস, রানের পিস বা ওই যে বুকের একটা পিস থাকে, সেটা আমাদের এখানে তো অ্যাভেলেবেল না। তো ও বলল যাই আছে সেটা দিয়ে করতে। তো আমিও যতটুকু আছে আমাদের যতটুকু বড় বড় পিস আসছে সেগুলিকে বেছে নিয়ে এভাবে এখানে আদা রসুন আর হচ্ছে গোলমরিচ পাউডার আর একটু সয়া সস দিয়ে আমি আমার মতো করে, আসলে বাঙালি স্টাইলে আমাদের রুচিবোধ অনুযায়ী আমি করে নিচ্ছি আর কি। তো গোলমরিচ পাউডারও দিয়ে দিয়েছি, এগুলিকে মেখে এভাবে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। তো এই হলো আমার 3টা জিনিস ম্যারিনেট করে রাখা। তো স্কুলের অবস্থা, যেটা মানে পরীক্ষার অবস্থা বলতেছি, ও সারা রাত জেগে পড়াশোনা করে স্কুলে যখন পরীক্ষা দিতে গিয়েছে, তখন বলল যে আম্মু, আগে তো আমাদের একজনেরটা একজনে দেখতে পারতো না, এখন আমি এত কষ্ট করে পড়েছি, আমারটা দেখে সবাই লিখতেছে, এটা মানে এটা কেমন যেন, তো মানে খোলা বইয়ের মতো আর কি। তো এই বিষয়গুলো আসলে কেমন যেন আমাদের শিক্ষার কারিকুলাম চেঞ্জ করে আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এটা আসলে এখনও বোঝা যাচ্ছে না। তো সবাই এটা নিয়ে তো আন্দোলন করছে, তো আসলে আদৌ এই আন্দোলনের সফলতা আসবে কি আসবে না, এটা তো আমরা দেখার বিষয় আর কি। তো আমার মুনতাসির আবার বলতেছে, আম্মু আমাকে না হয় ইংলিশ মিডিয়ামে দিয়ে দেন, ওইটা তো তারপরেও ঠিক আছে এখনও, কিন্তু এই কারিকুলামে কিছুই তো পড়াশোনা হবে না, মানে পড়লেও সেটা কোনো কাজে আসবে না, এরকম মনে হচ্ছে আর কি। তো যাই হোক, আমি এখানে একটু টমেটো, গাজর, তারপর পাতাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলিকেও একটু এইভাবে করে নিয়েছি, যাতে করে ওই যে কাজ সহজ করার জন্য আর কি একদিন করে রেখে দিয়েছি। বাজে বিকেল 4টা, আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি। এই যে বাইরে বৃষ্টি,
আমি জানালা অফ করে রাখছি, কারণ ভিতর পানি চলে আসে একদিক দিয়ে মারে। তো বাইরে বৃষ্টি পড়তেছে। এখন আমি কাপড়গুলো শুকাতে দিতে পারতেছি না, তো এর জন্য এই যে আমি একটা জিনিস বানিয়েছি এরকম, এটা ড্রয়ার টাইপের আর কি, ভিতরে চলে যায় যখন কাজে লাগবে না তখন। এখন আমি এটাকে বের করে আমার এই যে আমার রুমের সেটআপটা আমি উঠিয়েছিলাম, তো এগুলি ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছি। এখন লাইট জ্বলতেছে না, এর জন্য এমনিতে অন্ধকার ক্লাউডি, তার উপরে এখন বিকেল টাইম। তো আমি এই জিনিসগুলোকে এখন ছোট ছোট যে জিনিসগুলো আছে, ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলোকে এটার এখানে ঝুলিয়ে দিব। আর বেডশিটটা আমি আমার সোফার উপরে মেলে দিব, শুকিয়ে যাবে। এমনিতে 95% অলরেডি শুকনা, তো তারপরেও যতটুকু আছে এটা শুকিয়ে যাবে। তো যেটা বলছিলাম, বাইরে যেহেতু বৃষ্টি, আমি এগুলি রোদে মেলে দিতে পারতেছি না, কিন্তু আমি এখন যে জিনিসটা হ্যাঙ্গারের মতো বানিয়েছি বাসার ভিতরে, এটা শুকাবে। এই যে উপরের রডটা হচ্ছে এরকম, এটার উপরে এভাবে কাপড়গুলো এভাবে মেলে দিলেই হয়ে যায়, তো শুকিয়ে যাবে এটা আর কি। তো এটার ভিতরে এই যে কয়টা হ্যাঙ্গার, একটা খালি আছে, ছোট আর কিছু নাই, এর জন্য এটা খালি। তো আশা করি আপনাদের এই আইডিয়াটা কাজে আসবে। আপনারা যখন ঘর তৈরি করবেন, এরকম ফার্নিচার তৈরি করবেন, এরকম একটা দিয়ে দিতে পারেন বিপদ মুসিবতে। আমি যেমন মোজা, আমার হাজব্যান্ডদের সক্স, তারপরে ফ্যান্টি যেগুলি আছে সেগুলি ছোট ছোট যে জিনিসগুলি আসলে বাইরে না দিলেও চলে, এরকম জিনিসগুলো এখানেই দিই, রোদ থাকলেও, কারণ এখান দিয়ে রোদ আসে এমনি টুকটাক। তো এখন আমি এই যে আমার বেডশিটটা এখন সোফার উপরে মেলে দিব। ঘর অন্ধকার, একদম বৃষ্টি, অন্ধকার। চাদরটা সোফায় মেলে আমি বারান্দায় এসেছি এই যে বৃষ্টি উপভোগ করতে। মুনতাসিরও আমার পাশে আসে, ও বলতেছে ছাদে গিয়ে ও কোনো ভিজে আসবে কি না। আমি বলতেছি এই পরীক্ষার ভিতরে আবার জ্বর টর হওয়ার জন্য, তাই না, এগুলো বলে বকাবকি করতেছি, না যাওয়া যাবে না। ও দুষ্টামি করতেছে। তো আমাদের আসলে দুপুরে আর খাওয়া হয়নি, সকাল নাস্তাটা দেরিতেই হয়েছে। তো এখন দুপুরের খাবারের জন্য এখন বিকেলে আমরা খাবার রেডি করতেছি। তো এখানে আগের একটু ঝুরা গরু গোশত ছিল, সেগুলি একটু গরম করে নিচ্ছি। আর ওই যে স্টিকটা আমি ম্যারিনেট করে রেখেছি, এটা যখন শুনেছে এখন আর ওদের ধৈর্য নাই, ওরা বলতেছে এখনই বানিয়ে দিতে। তো আচ্ছা ঠিক আছে, তাহলে বানিয়ে দিই এটা আর কি, ও আর কি করা। দুপুরে পোলাও রান্না করেছিলাম এই ঝুরা মাংস দিয়ে খাওয়ার জন্য। তো আর ভাজি আছে, আর হচ্ছে যে ফায়া বসিয়েছি, এগুলি মানে জাল দিয়ে তো রেখেছি তখনই, আবার সন্ধ্যার পরে আরেকবার জাল দিতে হবে। তো এখানে আমি আজকে একটু সিজলিং যে লোহার কড়াই সেগুলিতে দিয়ে দিচ্ছি, এখানে অলিভ অয়েল দিয়েছি, একটু কমই বলা যায়, 2-3 টেবিল চামচের মতো। তো আরেকটু মনে হচ্ছে দিলে ভালো হয়, না হয় নিচে লেগে যাবে। তো এটার ভিতরে দিয়ে এখন গরু গোশতটা আগে একটু নেড়ে দিই, না হয় নিচে লেগে যাবে। তারপর আমি যে স্টিকগুলো পাতলা করে কেটে নিয়েছি সেগুলি এখন একটা একটা করে দিয়ে দিব আর কি। ভালো করে তাওয়াটাকে আমি গরম করে নিয়েছি। তো আসলে সিজলিং বানানোর পদ্ধতি বা গরু গোশত যেটা, সেটা একদমই প্লেন থাকে, চর্বি টর্বি ছাড়া। তো আসলে আমার যেগুলি আছে সেগুলি দিয়ে করা। তো আমি আমার মতো করেই করছি, যা হাতের কাছে ছিল, বাসায় ছিল, সেটা দিয়ে আর কি। আশা করি ভালো হবে, এই জন্যই আসলে করছি। তো এখানে 5 পিস দিয়েছি, এগুলি ওদের দুজনের জন্য। এর ভিতরে গরু গোশতটাও গরম হয়ে গিয়েছে, আর এই দিক দিয়ে আমি 1 ফিট হয়ে গিয়েছে, প্রায় 5 মিনিটের মতো এভাবে করে নিয়েছি।
এখন আরেক পিঠ এইভাবে আবার 5 মিনিটের জন্য করে রাখবো, মানে উল্টিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিব। আগুনটা আমি মিডিয়াম রেখেছি যাতে করে পানি না বের হয়। এখানে আমি একটু ওয়েস্টার সস, সয়া সস, তারপরে চিলি সস, চিলি এবং টমেটো দুইটাই একসাথে সস, তো আরেকটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি অরিগানো। তো সব কিছু একসাথে মিক্স করে এটা আমি ওই যে পাতাকপি, গাজর, পেঁয়াজ যে আলাদা কুটে রেখেছিলাম, ভাবতেছি একসাথে মানে সাইডে আমি ওগুলি দিয়ে দিলে শুধু এটা দিয়ে মানে স্টেক দিয়ে খাওয়া আমাদের আসলে হবে না। কিন্তু যার কত দেয় তেমন তো শেফের ওই যে সার্গেদেরা আশেপাশে আছে, সেজন্য একটু দেখিয়ে দিয়েছি। মোত্তাকির ওই যে গেঞ্জিটা নিয়ে আমরা বলতেছি, তো মুনতাসির বলতেছে ফেলে দেন না কেন এটা আর কি। তো যাই হোক, এবারে আমি যতটুকু দিব এই ইয়েতে ততটুকু আলাদা করে নিচ্ছি। এখন দিয়ে দিব যে স্টিকগুলি আমি করে নিয়েছি, তো যেগুলি একদম নরম হয়ে গেছে সেগুলি উঠিয়ে নিব, আর যেগুলি একটু শক্ত মনে হচ্ছে বড় পিসগুলা সেগুলি রেখে দিব আর কি। তো এই যে আমি একটু চেক করে নিচ্ছি লবণ টবণ সব ঠিকঠাক আছে কি না। একটুখানি দেখতে পেরেছেন একটু নেওয়াতে কোনাটা খুলে গিয়েছে। তো আর ওদের জন্য 2 প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। যেহেতু আনকমন একটা জিনিস বানাচ্ছি, এর জন্য একটু প্লেটটাও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর কি, যাতে ওদের কাছে একটু ভালো লাগে, দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে এর জন্য। তো এই যে এখন যে পাতলা পিসগুলা এগুলি আমি এখন উঠিয়ে নিব। আমার মনে হচ্ছে এগুলি হয়ে গেছে, বেশি আর করলে বেশি রাবারই মানে শক্ত হয়ে যাবে ভাজা আর কি। তো যেটা যেটা মনে হচ্ছে নরম সেটা আমি উঠিয়ে নিচ্ছি। আর 2 পিস, এই বড় 2 পিস একটু শেষ পর্যন্ত হোক। আর এদিক দিয়ে আমি সাইডে 2 পিস বাটার দিয়ে দিচ্ছি, 2 চামচ আর কি। তো বাটারটা গুলে যাওয়ার পরে যে সবজিগুলো আলাদা করে নিয়েছিলাম সেই সবজিগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গাজরটা দিয়ে দিচ্ছি, গাজরটা একটু হালকা ভেজে তারপর অন্যান্যগুলি দিয়ে দিব। যেহেতু গাজরটা হতে একটু সময় লাগে এর জন্য গাজরটা একটু আগেই দিয়ে দিয়েছি। এখন বাকি সবজিগুলোও দিয়ে দিচ্ছি। আর এই সিজলিং প্লেটে মানে এটাকে তাওয়াতে এরকম সিজলিং করে নিলে ভালোই লাগে খেতে, পোড়া পোড়া একটা গন্ধ আসে, তারপরে মানে ভালো লাগে আর কি। তো সসটাও দিয়ে দিয়েছি, মিক্স করে রেখেছিলাম যে সসটা, তো এগুলি দিয়ে একটুখানি ঢাকনা দিয়ে আমি সতে করে নেব আর কি। এর ভিতরে হয়ে গিয়েছে যে সুন্দর সফট একদম রসালো রসালো। এই পর্যায়ে আমি নামিয়ে ওদেরকে সার্ভ করে দিচ্ছি। গরম গরম এই স্টেক আমি আমার মতো করেই করেছি, আপনারা হয়তো অনেকেই আরও পারদর্শী বানিয়ে খেয়েছেন। পরামর্শ থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। তো এই সবজিটা দিয়েছি জাস্ট ওই যে এটার সাথে স্টেকের সাথে একটু সাইড হিসেবে কাজ করবে আর কি, খেতে ভালো লাগবে এর জন্য। তো ওদের দুজনকে আমি বেডে দিচ্ছি, আমার খেতে ইচ্ছে করছে না এই জন্য আমি খাবো না বলতেছি আর কি। তো যাই হোক, পরিবেশন করা শেষ। এই যে কেমন লেগেছে আমার এই স্টিক বানানোটা, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, এই জন্য আসলে আমি নিজেও কনফিউজড আসলে কেমন হবে না হবে। তো ওরা খেয়ে বললো যে না ঠিক আছে, ভালোই লাগছে এই আর কি। তো ঝুরা মাংসগুলো মজার ছিল। তো ও মুনতাসির একটু সসের বাটি থেকে একটুখানি নিয়ে নিচ্ছে, সস দিয়েও নাকি ভালো লাগবে এর জন্য। সস ছিল না, তো আমি একটু কেটে যে টুকরাগুলি নরম মানে এই টুকরাগুলি আর কি কেটে দেখাচ্ছি, এভাবে কেটে চাইনিজ মানে রেস্টুরেন্টে সার্ভ করে আর কি। তো আমার ছুরিটা একদম মানে ইয়ে না, ধারালো না, এই যে। তো আমি 1 পিস এভাবে কেটে নিয়েছি। তো ধৈর্য তো আর ধরতে পারতেছে না, মোত্তাকি অলরেডি নিয়ে নিচ্ছে। খেতে ভালোই লেগেছে এমনি, মানে খারাপ না একদম, কি বলবো অন্যরকম একটা মজার ছিল।
এরপরে আমি আমাদের লিস্টটা দেখিয়ে দিচ্ছি। আমাদের 70 জন মেহমান, মানে 60 জন। তো ড্রাইভার, নিচের কেয়ারটেকার সহ সবার মিলিয়ে আর কি 70 জন মেহমানের দাওয়াত। তারপরে হচ্ছে আমাদের মেনু, তারপরে হচ্ছে কি কি লাগবে এই মেনু অনুযায়ী বাজার, সেটার লিস্ট। তো এগুলি আমার হাজব্যান্ড লিখেছে, আমি বলেছি আমরা দুজনে বসে আর কি কী কী বাসায় আছে আর কী কী নেই সেই অনুযায়ী লিস্টটা করা। তো সব কিছু রেডি করছি, আশা করি সামনের ভিডিওগুলোতে দেখলে আপনাদের ভালো লাগবে। আমি একা হাতে সব রেডি করা। এখানে আমি নিয়েছি হাফ কাপ চাউলের গুঁড়া আর হচ্ছে 1 কাপ আটা। তো এখন দিয়ে দিব লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু মিষ্টির দরকার ততটুকু। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি দুধ জাল দিয়ে নিয়েছিলাম, শরটা উঠিয়ে নিই। আমি সরগুলো উঠে নিয়েছি, আর এখানে একটু দুধ দিয়ে দিব 1 কাপের মতো। আমি এখানে দুধ নিয়ে নিব, ওই জন্য এটা নিয়ে নিয়েছি। আমি দুধের পাতিলটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে ডোটা একটু ঘন করে তৈরি করে নিব। আজকে আমি বানাচ্ছি তেলের পিঠা। এই পর্যায়ে আমি একটা দিয়ে দিব ডিম। এই তেলের পিঠা বানানোর পিছনে একটা কাহিনী আছে। একটু আগে আমি আর আমার আম্মা আফা সহ গ্রুপে কথা বলছিলাম। তো আপার বাসায় মেহমান আসছিল, এর জন্য উনি পিঠা বানিয়েছিলেন। তেলের পিঠা উনি আমাদের সাথে কথা বলতে বলতে খাচ্ছিলেন। তখনই আমার মন চাইছে আমিও তেলের পিঠা খাইতে। তো সেই জন্যই জটপট এসে এখন কথা শেষে আমি তেলের পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমিও খাবো, আমার ছেলেরাও খাবে, ওরাও আশা করি ওদেরও ভালো লাগবে। আজকে বৃষ্টি, সারাদিন বৃষ্টি ছিল, যার কারণে বৃষ্টির ভিতরে ওর এই পিঠাগুলো ভালোই লাগে। এখানে আমার আজকে পায়া রান্না করছি, তো একদম ডিমই আছে, এটা বসিয়ে রেখেছি, হতে থাকুক, তাহলে আমরা নরম হলে খেতে পারবো এটা আর কি। আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যারা নতুন এসেছেন তাদের প্রতি তো রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার, আর সাথে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল নোটিফিকেশনে চাপ দিয়ে যাবেন, তাহলে প্রতিদিন যে আমি ভিডিও দিই সেগুলির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি। তো ওই যে আমার মন চেয়েছে একটু বৃষ্টির দিনে আফা খেয়েছে এই তেলের পিঠা বা পুয়া পিঠা যেটাই বলি, তো সেই হিসাবে জটফট বানিয়ে নিচ্ছি। যেহেতু ঘরে সবই টুকটাক ছিল, তো সেজন্য বানাতেও আর বেশি সময় লাগেনি, 10 মিনিটের ভিতরে বানিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড ছিলেন না, উনি বাইরে ছিলেন, তো বাচ্চারা সব খেয়ে নিচ্ছি আর ওনার জন্য রেখে দিব আর কি।
তো অলরেডি সবগুলো বানানো শেষ, মানে কড়াইতে দিয়ে দিয়েছি। আর যেগুলি আছে, যে গরম তেল আছে, আমি চুলা অফ করে দিয়েছি। ওই তেলে, ওই গরম তেলেই হয়ে যাবে। যে উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে, ওইটা হতে থাকবে। আর বাচ্চাদেরকে ডাকতেছি ওরা খেতে আসার জন্য। আর এইখানে আমি একটু দেখাচ্ছি কেমন হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত এত লং একটি ভিডিও দেখার জন্য। এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন শেষ পর্যন্ত কে কে দেখেছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।